আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর হাজারীবাগের কারখানা গুদামের আগুন নিয়ন্ত্রণে হতাহত হয়নি কেউ। ভবনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলছে ফায়ার সার্ভিস। আদিবাসী ইস্যুতে আন্দোলনের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে। মন্তব্য বিএনপি নেতাদের। দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। ফ্যাসিবাদ শক্তিশালী করতে যেসব গণমাধ্যম ও সাংবাদিক সহযোগিতা করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং বোর্ড আর সমিতির দ্বন্দ্বে পল্লী বিদ্যুতের সেবা ব্যাহত, দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য দূর করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর হাজারীবাগের একটি কারখানা গুদাম। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুপুর 2:15টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 3 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চামড়া, কেমিক্যাল সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও আগুনে পুড়ছে হাজারীবাগের বহুতল ভবন। সঙ্গে ছাই হচ্ছে কারখানার কোটি টাকার মালামাল, অনেকের সারা জীবনের কষ্টের ফল অর্জন। হাজারীবাগের ট্যানারির মোড়ে একটি 7তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে যখন ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে, তখন কারখানা মালিকদের হাজারিতে ভারী পুরো এলাকা। আমাদেরটা 5 তলায়, তো ওখানে তো গত পরশু রাতেও আমার কিছু মালামাল আসছে। আমার প্রায় 10-12 কোটি টাকার মালামাল এখন স্টকে। আরও 6টা মেশিন এসছে গতকাল রাতে। আর মানে অল ওভার আমি সবটা বলতে পারবো না, আমি শুধু এতটুকুই বলতে পারবো। আমার 18 বছরের অর্জন, আমার 23 বছরের প্রতিষ্ঠানের বর্ষ, আমার কর্মজীবনের 35 বছর সব শেষ। আমার এখানে কিছু নাই। আমি করোনার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারি নাই। আর ব্যাংক লোন ছিল, ব্যক্তি লোন ছিল, এখন আমি প্রায় 65-60 লাখ টাকার লোন আছে। দুপুর 2:15টায় ভবনের 5 তলায় ফিনিক্স লেদার নামে একটি কারখানার গুদামে আগুন লাগে, দ্রুত ছড়িয়ে পড়ে 6 ও 7 তলায়। 20 থেকে 25, 500 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, এই ধরনের ইয়েগুলা যেহেতু এখান থেকে চলে গেছে ফ্যাক্টরি, এইভাবে ভাগ করে করে ভাড়া দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বলছে কেমিক্যালের মতো দাহ্য পদার্থ সহ গার্মেন্টস, প্লাস্টিক, চামড়ার বিভিন্ন আইটেম তৈরির কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যে কারণে দমকল বাহিনীর 11টি ইউনিট কাজ করেও আগুন নেভাতে সময় লাগে 3 ঘন্টা। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা স্পষ্ট নয়। কোন ফ্লোরে গার্মেন্টস, কোন ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি, আবার উপরের দিকে আছে আপনার লেদার গুডস এবং লেদারের ফুটওয়্যার বিভিন্ন সামগ্রী। অতি দাহ্য বস্তু, প্রত্যেকটা বিষয়ই অনেক দাহ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা। তবে একই রকম ঘটনার পুনরাবৃত্তিতে নগর কর্তৃপক্ষ আর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পাঠ্য বইয়ে আদিবাসী ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আলাদা বিক্ষোভ সমাবেশ হয়েছে। শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষাবিদ আনু মোহাম্মদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে বৈষম্যবাদী রাজনীতি ও সংস্কৃতি ঢুকে পড়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। পাঠ্য বইয়ে আদিবাসী ইস্যুতে আন্দোলনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর 2 দফা হামলা, পাল্টা হামলার ঘটনার রেশ এখনো কাটেনি।
এ অবস্থায় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণতান্ত্রিক অধিকার কমিটি সমাবেশের আয়োজন করে। এতে বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে কোনো সরকারি পাহাড়ে বসবাসরতদের আদিবাসী বলতে চায়নি। তাদের জোর করে বাঙালি বানানো যাবে না জানিয়ে সমাবেশে বলা হয়, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যে একজন চাকমা যে বাঙালি হতে পারে না, ঠিক তেমনি একজন বাঙালিও কখনো মারমা ত্রিপুরা হতে পারে না, তার নিজস্ব সত্তা রয়েছে। আন্দোলনরতদের উপর যারা হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। মিছিলটি পুলিশের ব্যারিকেডের কাছে যাওয়া মাত্র পুলিশ সেখানে যেভাবে হামলে পড়লো, এবং তাদের এভাবে আসলে হামলে পড়ারই কথা, কারণ এই পুলিশ গণ অভ্যুত্থানের খুনি পুলিশ। এই অন্তর্বর্তী সরকারের যতজন উপদেষ্টা আছে যারা, আমি তো দেখলাম না কাউকে দুঃখ প্রকাশ করতে। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ আনু মোহাম্মদ বলেন, বিচ্ছিন্নতাবাদের যুক্তিতে আদিবাসী শব্দ ব্যবহার না করা বোকামি। শিক্ষার্থীদের উপর হামলার জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। দেয়ালের গ্রাফিতিতে কিশোর তরুণরা যে পরিপক্কতা দেখিয়েছেন, যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যে চিন্তা প্রকাশ করেছেন, তার সাথে যারা সরকারের ক্ষমতায় বসেছেন কিংবা তাদের সাথে যারা ঘনিষ্ঠ, তাদের চিন্তা বা কথার কোনো মিল নাই। তাদের মধ্যে বৈষম্যবাদী রাজনীতির প্রকাশ দেখতে পাচ্ছি, বৈষম্যবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি, অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার, অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি, জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ব্যানারে প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের পুলিশের যে তাদের যে ক্ষোভ ছিল আমাদের উপর, সেটা তারা মেটাতে পারেনি। এখন সেখানে তারা যেখানে সুযোগ পাচ্ছে, যেভাবে পাচ্ছে, তারা নিরস্ত্র মানুষের উপর, নিরস্ত্র শিক্ষার্থীর উপর তারা হামলে পড়ছে। পরে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পড়ানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন শুধু দেশে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হলেও কিসের ভিত্তিতে তিনি ভারতে অবস্থান করছেন, এমন প্রশ্ন বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও তার পরিবার। টিউলিপ শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিজাত পাড়ায়, এবং আরেকজন আইনজীবী, সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র। সে চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুইটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ মুক্তির রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে আবারও কিছু পণ্য ও সেবার উপর বাড়তি ভ্যাট ট্যাক্স বসানোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। ঢাকা কলেজের 1963-65 ব্যাচের প্রাক্তন ছাত্র মির্জা ফখরুলের সময় বলেন, ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে তার জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর শরফত আলী সপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে যুক্তরাজ্য বিএনপি। লন্ডনের ব্রিকলেন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি চেয়ারপারসন ছাড়াও দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন মুসল্লিরা। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। দেশের সার্বিক দুইটা আমাদের নেত্রীর এই হাসি যেন আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় এবং আগামীতে দেশ এবং জাতি গঠনে ওনার পরামর্শে দেশের যে যত সেই আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এর জন্য একটা এসেট। এবং আমরা আশা করি ইন্টারিম গভর্নমেন্ট তারা আগামীতে এই বছরেই ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার দেশকে লুটেরাদের হাতে তুলে দিয়ে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জুলাই জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। একটি মানবিক, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন চলবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগমপাড়া করলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে 40% মানুষ আমি বিশ্বাস করি গত 15.5 বছর তারা কোনো ভোট দিতে পারেনি। ফ্যাসিবাদ শক্তিশালী করতে যেসব গণমাধ্যম ও সাংবাদিক সহযোগিতা করেছে তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ফ্যাসিবাদের পক্ষে যারা বয়ান তৈরি করেছে তথ্য প্রমাণ সাপেক্ষে তাদের চিহ্নিত করা হবে, মুখোশ উন্মোচন করা হবে ফ্যাসিবাদ সাংবাদিকদেরও। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামের একটি সংগঠন। এতে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুরুতেই সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কারে 13 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের পেশাদারিত্ব প্রতিষ্ঠায় সরকারের নিয়ন্ত্রণ, মালিকের স্বেচ্ছাচারিতা রোধ, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও বেতন কাঠামোর সংস্কার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্যাসিবাদের রাজত্ব কায়েমে হাসিনা সরকার গণমাধ্যমকে ব্যবহার করেছে। সে সময় ফ্যাসিবাদের পক্ষে যারা বয়ান তৈরি করেছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। গত 15 বছরে যে আমাদের যে ফেইলুর, জার্নালিজমের যে ফেইলুর, এই যে জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, কারা কারা এই বয়ানগুলো তৈরি করছে, কারা কারা আমার অধিকার, আমি কেন এদের মুখ উন্মোচন করতে চাই, আমার তাকে পানিশমেন্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো সে আমার সিভিল লিবার্টিস, আমার যে ফ্রিডমটা সে কেড়ে নিয়েছিল। এটা একটা ভয়াবহ অন্যায় এবং সে এমনভাবে বয়ান করেছে তাতে
ওই গভর্নমেন্ট মনে করেছে যে আমাকে খুন করাটা তার জন্য জায়েজ। তিনি জানান ভবিষ্যতে আর যেন ফ্যাসিবাদী সিস্টেম তৈরি না হয় তা নিশ্চিতে ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের মুখোশ উন্মোচন করতে হবে। প্রেস সচিব জানান সাংবাদিকতা কোনো সস্তা কাজ নয়, সাংবাদিকদের মানসম্মত ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। সবার সোচ্চার হওয়া উচিত। আপনারা সোচ্চার না হওয়া মানে হচ্ছে এই লোকগুলোকে আপনারা সত্যিকার অর্থে জার্নালিজম এই চিপ কাজ না। জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে আর বেতন দিতে হবে ভালো। কেউ 2000 টাকাও পান না বেতন, অথচ তাকে আমি বছরের পর বছর তাকে আমি এক্সপ্লয়েট করতেছি। শফিকুল আলম জানান সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যম সংস্কারে পদক্ষেপ নেবে সরকার। কোন সরকার বা গোয়েন্দা সংস্থা যাতে গণমাধ্যমকে সরাসরি নিয়ন্ত্রণ করতে না পারে সে পদ্ধতি নির্ধারণ করা হবে। সিরিয়াসলি ভাবা উচিত। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে দলের 2 শীর্ষ নেতা সংসদে নারীদের সংরক্ষিত আসন বাতিলের দাবি জানান। তারা বলেন, মায়ের বুক খালি করার রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইসলামী যুব আন্দোলনের 5ম জাতীয় কনভেনশনে অংশ নিতে সারা দেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেন হাজারো তরুণ। বাদ জুম্মা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো ময়দান পরিণত হয় জনসমুদ্রে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানান। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগুন পোড়া তৈরি করবে, এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকব। দেশের মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদ সরকার সবকিছু ধ্বংস করে গেছে, এ অবস্থায় জাতীয় নির্বাচন হতে পারে না। ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। 2 শীর্ষ নেতা এও বলেন, নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে আবারও মাঠে নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট নিরসনে গঠিত সংস্কার কমিটির বাস্তবমুখী সুপারিশ এবং এর বাস্তবায়ন হলেই কেটে যাবে বোর্ড ও সমিতির দীর্ঘদিনের বিরোধ। বুয়েটের সাবেক অধ্যাপক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ডেসকো ডিপিডিসিকে যেভাবে শক্তিশালী করা হয়েছে সেই তুলনায় পল্লী বিদ্যুৎ অবহেলিতই রয়ে গেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। শতভাগ বিদ্যুতায়ন করে কৃতিত্ব নিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার, কিন্তু খুঁটি আর তার টেনে সংযোগ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এমন মন্তব্য করে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুৎকে যেভাবে শক্তিশালী করা দরকার ছিল তা করা হয়নি। আমরা যে স্মার্ট গ্রিডের কথা বলছি, আমরা যেসব নবায়নযোগ্য উন্নতি বলছি, এটা আরইবিকেই করতে হবে। আমি মনে করি আরইবির এখন যে প্রেজেন্ট যে স্ট্রাকচার আছে এটাতে হবে না, এদেরকে ঢেলে সাজিয়ে নতুন করে এদেরকে শক্তিশালী করে আমাদের দেশের বিদ্যুতের উন্নয়ন করতে হবে। এরই মধ্যে নানা কারণে মুখোমুখি অবস্থান নিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি। বিরোধ নিরসনে আন্দোলন আলোচনা সবই হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। এক পর্যায়ে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছে। সিএফআরএম এর রিপোর্ট অনুযায়ী 22-23 অর্থ বছরের যে লসটা আসছে 2691 কোটি টাকার লস, কিন্তু আমরা দেখছি যে দুইটা প্রতিষ্ঠান যদি একই হয় বা একই বডিতে আসে তাহলে প্রতিষ্ঠানটা লাভজনক অবস্থানে আসবে। ফিক্সড একটা প্রতিষ্ঠানের
সেখানে অনিয়মিত কর্মকর্তা কর্মচারী থাকলে ভালো কর্মপরিবেশের অন্তরায় হয়। একটা বডি এবং একটা সার্ভিস কোড যদি আমাদের বিদ্যমান করা হয়, যে কমিটি গঠন করা হয়েছে আমাদের আপামর জনসাধারণের এবং আমাদের সকল এমপ্লয়ির কথা বিবেচনা করে একটা সুন্দর সাস্টেনেবল একটা সমাধান দিবেন। সংস্কারের উদ্দেশ্যে অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারের নেতৃত্বে 5 সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে সরকার। জ্বালানি নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন, পল্লী বিদ্যুতে দ্বৈত ব্যবস্থার অবসান জরুরি। মামলা মোকদ্দমা বা গ্রেপ্তার করে, নিপীড়ন করে, বদলি করে এভাবে তো আসলে সমস্যার সমাধান হবে না। দ্বৈত ব্যবস্থা অবসান না করে যে কোনো সংস্কার আসলে গ্রহণযোগ্য হবে না। 80টি পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা 3,60,00,000। দেশের 14 কোটি মানুষকে সেবা দেয়া 45,000 কর্মীর মধ্যে এখনো অনিয়মিত 16,000। এসব কর্মীকে নিয়মিত করার পাশাপাশি পল্লী বিদ্যুৎকে একই ছাতার নিচে নিয়ে আসার দাবি তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসবমুখর পরিবেশে চলছে বেচাকেনা। গৃহস্থালী সামগ্রী ও বিদেশি দোকানের স্টলগুলোতে বেশি নজর ক্রেতাদের। তবে অতিরিক্ত ভিড় আর দাম কমাতে বছরে 2বার এই মেলা আয়োজনের দাবি তোলেন কেউ কেউ। প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হওয়ায় খুশি বিক্রেতারাও। বিস্তারিত মাছরুল হক মুহাজিরের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্ক সহ সবখানেই যেন উৎসবের আমেজ। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে আছে 36 চত্বর, যেখানে জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সব গ্রাফিতি। এসব মিলিয়ে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করছেন দর্শনার্থীরা। বছরে একবার মেলা হয়, আসতে হয় না, খুব ভালো লাগে। মেলায় আসছি যা শুধু সিল করার জন্য, ঘুরলাম, খুব ভালো লাগলো। প্রতি বছরে না হয়ে অন্তত 6 মাস পর পর হলে আরো ভালো হতো। আগে হচ্ছে আমরা যখন বাণিজ্য মেলাতে আসতাম তখন দেখতাম যে এখানে এই আগেকার সরকারের বিভিন্ন পিকচার, ছবিগুলো থাকতো। এখন এগুলো না। ক্রেতা হিসেবে আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জুলাই চত্বর, যেটা ওইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওয়াশরুমের ব্যাপারটা এখানে মানে একদমই হাইজিন মেনটেন করা হচ্ছে না। একটা পাবলিক প্লেস, এরকম ওদের আরেকটু সচেতন থাকা উচিত। মেলার এক কর্নারে দেখা গেল স্কয়ারের ফুড আইটেমের প্রতি নজর ক্রেতাদের। গৃহস্থালী পণ্যে ক্রেতাদের বেশিরভাগই আস্থা রাখছেন আরএফএল আর আকিজের পণ্যের প্রতিও। আকিজের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর ভিতরে সবচেয়ে বেশি ওয়ার্ড্রোবের কালেকশনগুলো সবাই পছন্দ করছে। আমি সবসময় আরএফএল প্রোডাক্ট কিনি, ঠিক আছে? আজকে আসছি করে এগুলো কেনার জন্য। স্কয়ার তো একটা ব্র্যান্ড। বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের যেটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল, বিভিন্ন ডিসকাউন্টে আমরা রেখেছি। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বসিত বিক্রেতারাও। তবে মেলায় যাতায়াতের ক্ষেত্রে সড়কে যানজট না থাকলে দর্শনার্থীর সংখ্যা আরো বেশি হতো বলে মনে করেন তারা। শুরুর দিকে তেমন সাড়া পাওয়া না গেলেও দিনকে দিন জমজমাট হয়ে উঠছে এবারের বাণিজ্য মেলার আসর। বিশেষ করে ছুটির দিনগুলোতে ক্রেতা সমাগম বেশি, তাই খুশি বিক্রেতারাও। তবে অভিযোগ আছে এখানে চড়া দামে নিম্নমানের খাবার বিক্রিরও। আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে মাছরুল হক মুহাজির, এটিএন বাংলা, পূর্বাচল, নারায়ণগঞ্জ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শীতে সবজির দাম কমলেও নাগালের বাইরে চলে যাচ্ছে মাছ, মাংস, তেল ও চালের। ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে হু হু করে। বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই সয়াবিন তেলের, সেই অজুহাতে বাড়ছে দাম। মাছ ও মাংসের বাজারও চড়া। ক্রেতারা বলছেন সরকার কোনোভাবেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। শীতকালীন সবজিতে ভরে উঠেছে বাজার, দামও কম। বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। তবুও হাসি নেই ক্রেতার মুখে। শীতকালীন যে সবজিটা আছে মোটামুটি আপনার 50-এর নিচে সব সবজি। বাজার দর এখন শীতকালীন সবজি হিসাবে মানে এখন একটু সীমিতের ভিতরে আছে আর কি। সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ভরা মৌসুমে বেড়েছে সব ধরনের চালের দাম। শুধু চাল নয়, বাজারে আকাল পড়েছে সয়াবিন তেলেরও। সেই সুযোগে বেড়েছে দাম। এখন বড় মৌসুম, এখন অগ্রণী সিজন, এখন চালের দাম থাকবে কম। এখন বাড়ার কারণ হলো কোম্পানিরা চাল কিনা গোডাউনজাত করে রাখে, বাজার ছাড়ে না, এই জন্য চালের দামটা বাড়ছে। পর্যাপ্ত পরিমাণে চাল উৎপাদন হচ্ছে, চালগুলো কোথায় গেল? এই ধানগুলো কারা মজুত করলো? এগুলো সরকার খতিয়ে দেখা দরকার, এখন ব্যবস্থা নেওয়া দরকার। তা নইলে দেশ এইভাবে চলতে পারে না। কোম্পানি যারা আছে তারা তেল ঠিকমতো দিচ্ছে না চাহিদা অনুযায়ী। ধরেন আমার দরকার দৈনিক 5 কার্টুন, আমাকে দিচ্ছে 1 কার্টুন।
এখন ক্রেতা আইসা বাজারে বিক্রেতার সাথে হয়রানি হচ্ছে। স্বস্তি নেই মাংসের বাজারে, সেখানে আরেক দফা বেড়েছে মাছ ও মুরগির দাম। এখন শীতের সময় তো ওগুলো পাওয়া যায় কম, তাছাড়া চিংড়ি মাছটা বাদে অন্য মাছ সব মাছের দামই মানে স্বাভাবিক আছে আগের মতোই। বাটার কারণ হলো শীতকালে বাচ্চা হয় না, ওই যে মুরগি বাচ্চা খামার নামাইলে রোগা ধরে যায়, মুরগি সংকট পড়ে যায়, এই কারণে মুরগিটা আমদানি কম। মুরগি মাংস ওগুলো তো দাম তো বাড়তি, খালি সবজি সস্তা হলে তো হবে না, সবগুলোতে নিয়ন্ত্রণ আসতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ সাধারণ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। $19 কোটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানায়, আল কাদির ইউনিভার্সিটি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান দম্পতির বিরুদ্ধে। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলার রায়ে ইমরান খানের 14 এবং বুশরা বিবির 7 বছরের জেল হয়েছে। এছাড়াও আদালত ইমরান খানকে 10 লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে 5 লাখ রুপি জরিমানা করেছে। তবে এই রায় প্রত্যাখ্যান করেছে পিটিআই। ইসলামাবাদে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতা ওমর আইয়ুব জানান, শিগগিরই উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে তারা। দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে লক্ষ্মীপুরে উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। শেখ হাসিনার আমলে গণতন্ত্রের আগে উন্নয়নের নামে লুটপাট চলেছে উল্লেখ করে অ্যানি বলেন, বিএনপি গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সবচেয়ে বেশি নজর দিচ্ছে। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের লুটপাটের প্রচুর টাকা, প্রচুর অর্থ আছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত। তারা তো চাইবে যে আমাদের মধ্যে একটা পাটন ধরাই দেয়, এই পাটন যেন ধরাইতে না পারে, সেই জন্য আমাদেরকে বিশেষভাবে সজাগ এবং সতর্ক থাকতে হবে। পার্টিক্স খেলা খবর। চট্টগ্রামে বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। টস জিতে ব্যাটিং নেমে উদ্বোধনী জুটিতে 29 রান করে আউট হন মোহাম্মদ হারিস। এরপর জিসান আলম ফেরেন দলের 53-তে। তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন এনামুল হক আর রায়ান বার্নরা। 22 বলে 32 রান আসে বিজয়ের ব্যাটে। বার্লের ইনিংস থামে 27 বলে 41 রানে। তাতে 7 উইকেটে 184 রানের পুঁজি পায় দুর্বার রাজশাহী। জবাবে 17 ওভার 3 বলে মাত্র 119 রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস। পাড়া মহল্লায় খেলাধুলা নিয়মিত আয়োজন করলে তরুণরা মাদকের হাত থেকে রক্ষা পাবে বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাতে লালবাগে স্থানীয় খেলার মাঠে দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এমনটা বলেন বিএনপির এই নেতা। মোট 32টি দল নিয়ে এই খেলার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন সহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর হাজারীবাগের কারখানা গুদামের আগুন নিয়ন্ত্রণে হতাহত হয়নি কেউ। ভবনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলছে ফায়ার সার্ভিস। আদিবাসী ইস্যুতে আন্দোলনের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি।
শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে। মন্তব্য বিএনপি নেতাদের, দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। ফ্যাসিবাদ শক্তিশালী করতে যেসব গণমাধ্যম ও সাংবাদিক সহযোগিতা করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং বোর্ড আর সমিতির দ্বন্দ্বে পল্লী বিদ্যুতের সেবা ব্যাহত, দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য দূর করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।